হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অ্যারোমেটিসিটি কমপ্লিট করেছিলাম এবং এর আগে আমি বলেছিলাম যে রেজোনেন্স পড়ানোর সময় যে রেজোনেন্স এনার্জি সংক্রান্ত একটা টপিক পড়াবো, যেটা হচ্ছে অ্যারোমেটিসিটি কমপ্লিট হওয়ার পরে। তো আজকে হচ্ছে আমি রেজোনেন্স এনার্জি টপিক শুরু করব না, অ্যাকচুয়ালি ছোটো টপিক, আজকেই শেষ হবে। এবার এই পার্টিকুলার যে প্লেলিস্টটা রয়েছে অ্যারোমেটিসিটির, এই প্লেলিস্টে আজকের ভিডিওটা এবং পরবর্তী আরেকটা ভিডিও আমি আপলোড করব, যে ভিডিওটাতে থাকবে বন্ড লেন্থ এবং বন্ড অর্ডার ক্যালকুলেশনস বেসিক্যালি, আর হচ্ছে ডাইপোল মোমেন্ট। এবার এই দুটো হচ্ছে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক এফেক্টসগুলোর অ্যাপ্লিকেশান। এবার এই পার্টিকুলার ভিডিওটা এই প্লেলিস্টেই দিচ্ছি কেন, কারণ আজকের ভিডিওটা এবং পরবর্তী যেটা বললাম বন্ড অর্ডার বন্ড লেন্থ, এইটার পরে আমি ফার্দার আরেকটা প্লেলিস্ট নতুন তৈরি করছি। সেই প্লেলিস্টটাতে আমরা শুরু করব জিওসি আন্ডারে, অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রির লাস্ট যে টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড বেসের স্ট্রেংথ কম্প্যারিজন। তো সেটার জন্য একটা আলাদা প্লেলিস্ট হবে। আপাতত অ্যারোমেটিসিটি প্লেলিস্টে আজকের ভিডিওটা এবং আরেকটা ভিডিও বন্ড অর্ডার বন্ড লেন্থ সংক্রান্ত, এই দুটো আমি অ্যাড করব। আশা করা যায় বোঝাতে পারলাম। এইবার শুরু করছি আজকের টপিক, অর্থাৎ রেজোনেন্স এনার্জি। প্রথম কথা যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে ইট ইজ অ্যাকচুয়ালি লস্ট এনার্জি। লস্ট এনার্জি মানে যে পরিমাণ শক্তি সিস্টেম লস করলো। আমরা জানি রেজোনেন্স যখন ঘটে তখন সিস্টেম স্টেবিলিটি গেইন করে, রেজোনেন্সের মাধ্যমে যখন ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়। এবার অ্যান্টি অ্যারোমেটিসিটি অবশ্যই একটা এক্সেপশন, ওটা নিয়ে এখানে আমরা আলোচনা করছি না। ইন জেনারেল যখন রেজোনেন্স ঘটে তখন ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় এবং সিস্টেম স্টেবিলিটি লাভ করে। এবার স্টেবিলিটি সিস্টেমের বাড়ছে, তার মানে সিস্টেমের এনার্জি কমছে। তাহলে সিস্টেমের যদি এনার্জি কমে, তার মানে সিস্টেম থেকে এনার্জি বাইরে বেরিয়ে যাচ্ছে। সিস্টেম থেকে এনার্জি বাইরে বেরিয়ে যাচ্ছে মানে সিস্টেম এনার্জি লস করছে। যতটা এনার্জি সিস্টেম লস করছে ডিউ টু রেজোনেন্স, সেটাই হচ্ছে রেজোনেন্স এনার্জি। তাহলে এই যে সিস্টেম, আমরা এখানে কি বললাম যে যখন রেজোনেন্স হয়, রেজোনেন্স প্রসেসটা যখন চলছে তখন সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে এবং সিস্টেমের এনার্জি কমছে, অর্থাৎ সিস্টেম এনার্জি বাইরে বের করে দিচ্ছে, সিস্টেমের থেকে এনার্জি বাইরে যাচ্ছে। এবার তাহলে ভাবো, আমরা রেজোনেন্স এনার্জিকে বলছি লস্ট এনার্জি, তার মানে যতটা এনার্জি বাইরে বেরোচ্ছে সিস্টেম থেকে, সেটাই হচ্ছে রেজোনেন্স এনার্জি। এবার যত বেশি এনার্জি বাইরে বেরোবে সিস্টেমের এনার্জি তত কমবে, মানে সিস্টেমের স্টেবিলিটি তত বাড়বে। সুতরাং আমরা স্টেবিলিটির সঙ্গে যদি রেজোনেন্স এনার্জিকে রিলেট করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে স্টেবিলিটি ইজ প্রপোর্শনাল টু রেজোনেন্স এনার্জি। একটা সিস্টেমের রেজোনেন্স এনার্জি যত বেশি হবে, তার মানে হচ্ছে সে তত বেশি এনার্জি লস করেছে, আর এনার্জি লস করেছে মানেই তত বেশি তার স্টেবিলিটি গেইন হয়েছে। তাহলে আমরা সরাসরি এইটা লিখতে পারি যে স্টেবিলিটি, যে কোনো সিস্টেমের যদি আমি রেজোনেন্স এনার্জি ভ্যালু কত জানতে পারি দুটো সিস্টেমের, তাহলে আমরা দেখব যে সিস্টেমের রেজোনেন্স এনার্জির ভ্যালু বেশি তার স্টেবিলিটি বেশি। তাহলে স্টেবিলিটি ভ্যারিজ উইথ আর ই, রেজোনেন্স এনার্জিকে আমরা সংক্ষেপে আর ই বলে সিম্বলাইজ করতে পারি। এইটুকু আশা করা যায় বোঝাতে পারলাম। এইবার কথা হচ্ছে যে রেজোনেন্স এনার্জি কি বলবো, এর কোনো এক্সপেরিমেন্টালি এটাকে বের করা যায় না, খালি ক্যালকুলেট করতে হয়, গণনার মাধ্যমে আমরা এর ভ্যালু পাই। ঠিক আছে, আমরা যেমন হাইপার কনজুগেশনের সময় বলেছিলাম যে হিট অফ হাইড্রোজেনেশন, আমরা একটা রিয়াকশান করাচ্ছি। আমি এক্সাম্পল বলি তাহলে সুবিধা হবে। ধরো অ্যাকচুয়ালি আমরা রেজোনেন্স এনার্জিটাও এইভাবেই প্রথমে, এই ধারণাটা এইভাবেই এসেছিলো যে ধরা যাক সাইক্লোহেক্সিন এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে যদি তুমি হাইড্রোজেনেশন করাও নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে, তাহলে আমরা জানবো যে সাইক্লোহেক্সেন তৈরি হয়। এবার এই যে রিয়াকশান, এই রিয়াকশানে সাইক্লোহেক্সিন সঙ্গে হাইড্রোজেনের অ্যাডিশন হলো, আমরা এটাকে হাইড্রোজেনেশন বলছিলাম, তৈরি হয়ে গেল সাইক্লোহেক্সেন। এই রিয়াকশানটা অবশ্যই এক্সোথার্মিক এবং ডেল্টা ইজ ইকুয়াল টু -28.6 কিলো ক্যালোরি মোল ইনভার্স। এখন এই যে ভ্যালুটা, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে আমি সাইক্লোহেক্সিন নিলাম, হাইড্রোজেনেশন ঘটালাম, আমি দেখলাম যে কতটা এনার্জি সিস্টেম লস করছে। এই এক্সপেরিমেন্ট মানে এই কি বলবো, রিয়াকশানটা করানোর মাধ্যমেই আমি এই ভ্যালুটা পেলাম আর কি, এক্সপেরিমেন্টাল ডেটা। সুতরাং যদি দুখানা ডাবল বন্ড থাকে
তাহলে দুখানা ডাবল বন্ডের জন্য হাইড্রোজেনেশনের জন্য দু মলিকিউল H2 লাগবে আমার। সেই ক্ষেত্রেও যদি সাইক্লোহেক্সিন তৈরি হয়, প্রোডাক্ট তৈরি হচ্ছে, দেখো প্রোডাক্ট কিন্তু সেম। তাহলে যদি সেম প্রোডাক্ট তৈরি হয় তাহলে একটা ডাবল বন্ডের জন্য যতটা সিস্টেম হিট রিলিজ করেছে, দুটো ডাবল বন্ডের জন্য তার ডাবল হিট রিলিজ করবে। বাস্তবে দেখা যায় যে এক্সপেরিমেন্টালি ভ্যালুটা সামান্য কম হয় আর কি। তাই জন্য আমরা এখানে ইকুয়াল টু সাইনটা মুছে দিয়ে এখানে নিয়ারলি ইকুয়াল টু সাইন দেবো, প্রায় ওরকম হয়। ওখানে ইউনিটটা লেখার জায়গা নেই, আর লিখছি না, কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা, এইবার যদি এরকম একটা কম্পাউন্ড হয়, তার আগে বলে নিই এই যে দুখানা যে ভ্যালু আমরা পেলাম, এই দুটো ভ্যালুই হচ্ছে এক্সপেরিমেন্টাল। মানে আমরা কম্পাউন্ডগুলোকে নিয়ে, এক্সপেরিমেন্টাল মানে কি, কম্পাউন্ডগুলোর অস্তিত্ব আছে বাস্তবে, তাদেরকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করলাম, মানে রিয়াকশানটা করালাম। কিন্তু এই যে কম্পাউন্ডটা দেখো, এটার নাম যদি সাইক্লোহেক্সিন হয়, এটার নাম যদি সাইক্লোহেক্সা ডাইইন হয়, তাহলে এটার নাম সাইক্লোহেক্সা ট্রাইইন। এখন সাইক্লোহেক্সা ট্রাইইন নামের কোনো কম্পাউন্ডের অস্তিত্ব নেই বাস্তবে, ঠিক আছে? আমি এখানে মেনশন করছি যে এটা থিওরিটিক্যাল। সাইক্লোহেক্সা ট্রাইইন বলে যদি কোনো কম্পাউন্ডের অস্তিত্ব থাকতো, তাহলে আমরা বলতাম যে এই যে অল্টারনেট সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড, এইগুলো হচ্ছে স্ট্যাটিক, একই জায়গায় এরা ফিক্সড। এবার একই জায়গায় এরা ফিক্সড তো যদি থাকতো তাহলে তার অস্তিত্ব সম্ভব হতো, যেটার অস্তিত্ব বাস্তবে সম্ভব নয়। বাস্তবে আমরা এর কাছাকাছি যে একটা কম্পাউন্ড পাই সেটা হচ্ছে এরকম, যেখানে অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ডটা স্ট্যাটিক নয়, পাই বন্ডটা ডিলোকালাইজেশন হয়, সাইক্লিক ডিলোকালাইজেশন হয়। আমরা এইভাবে তাকে সিম্বলাইজ করি এবং আমরা বলি এই পার্টিকুলার কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? এই সাইক্লোহেক্সা ট্রাইইনের যদি কোনো বাস্তবে অস্তিত্ব থাকতো, তাহলে আমরা এই দুটো এক্সপেরিমেন্টের বেসিসে আমরা সিদ্ধান্তে আসতে পারতাম যে তাহলে যদি এইটার আমরা হাইড্রোজেনেশন ঘটাই এবং ওই একই প্রোডাক্ট সাইক্লোহেক্সেন তৈরি করি, তাহলে ডেল্টা এইচের ভ্যালু -28.6 × 3 হওয়ার কথা, দ্যাট ইজ -85.8 কিলো ক্যালোরি মোল ইনভার্স। যদি এটার অস্তিত্ব থাকতো তাহলে তার হাইড্রোজেনেশন করলে, মানে সাইক্লোহেক্সেন বানালে এত পরিমাণ এনার্জি সিস্টেম লস করতো। কিন্তু এইটা তো আমাদের হাতে নেই, এটা তো একটা কি বলবো, এটা এই পার্টিকুলার স্ট্রাকচারটা বেনজিনের একটা রেজোনেটিং স্ট্রাকচার। আমরা জানি রেজোনেটিং স্ট্রাকচারসগুলো কীরকম হয়, কাল্পনিক হয়। সুতরাং এটার মতন দেখতে বাস্তবে যার অস্তিত্ব আছে সেইটাকে নিয়ে যদি আমরা কাজ করি, তখন আমরা দেখছি যে এইটার যদি আমরা 3টে মলিকিউল অফ হাইড্রোজেন দিয়ে যদি আমরা হাইড্রোজেনেশন ঘটাই এবং সাইক্লোহেক্সেন পাই, তাহলে ভ্যালুটা আসছে ডেল্টা এইচের -49.8 কিলো ক্যালোরি মোল ইনভার্স। এবার এই যে ভ্যালুটা হয়ে গেল, এই ভ্যালুটা কিন্তু এক্সপেরিমেন্টাল। খুব ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবে। সাইক্লোহেক্সিন এবং সাইক্লোহেক্সা ডাইইনের ক্ষেত্রে আমি বলছিলাম যে এক্সপেরিমেন্টাল। কেন? কারণ এক্সপেরিমেন্টে আমরা করতে পারছি, এদের অস্তিত্ব আছে বাস্তবে। একই রকমভাবে বাস্তবে বেনজিনের অস্তিত্ব আছে, তাকে নিয়ে যখন কাজটা করলাম তখন ভ্যালুটা পেলাম, তাই আমরা বলছি এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। কিন্তু এই যে পার্টিকুলার যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা একটা কাল্পনিক স্ট্রাকচার। এটা হচ্ছে বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এবং ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার। দুটো স্ট্রাকচার হয়, একটা এরকম আর একটা এর ঠিক মিরর ইমেজ। এই দুটোকে আমরা বেনজিনের মানে কেকুলে স্ট্রাকচারের দুটো রেজোনেটিং স্ট্রাকচার বলে জানি, এগুলো তোমরা পড়েছো অলরেডি। বিষয়টা হচ্ছে যে তাহলে যদি এর অস্তিত্ব থাকতো তাহলে এর যা ভ্যালু হতো, যেহেতু এই ভ্যালুটা কেন হতো, কারণ এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এই যে পুরো সিস্টেমটা, এটা স্ট্যাটিক সিস্টেম। ডাবল বন্ড এখানে আর এখানে ফিক্সড, কিন্তু বাস্তবে তো রেজোনেন্স হচ্ছে। এবার সেই রেজোনেন্স ঘটানোর জন্য কতটা এনার্জি সিস্টেম লস করছে, ইউজড আপ হয়ে যাচ্ছে, সেটা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে, সেই অ্যামাউন্টটাই হচ্ছে এটা মাইনাস এটা। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখব 49 আর এখানে 85, মানে ভ্যালুটা আসবে
36 কিলো ক্যালোরি পার মোল। এতটা হচ্ছে সিস্টেম এনার্জি লস করছে কেন? রেজোনেন্স ঘটানোর জন্য। তাহলে আমরা বলতে পারি যে বেনজিনের রেজোনেন্স এবং বেনজিনের অ্যারোম্যাটিসিটি একে যে স্টেবিলিটি দিচ্ছে মানে এনার্জি কমছে। কতটা এনার্জি কমছে? 36 কিলো ক্যালোরি পার মোল করে। এইখান থেকে রেজোনেন্স এনার্জির কনসেপ্টটা এলো। এবং আমরা ডেফিনিশন এরকম দিই যে কোনো একটা রেজোনেন্স হাইব্রিড মানে বাস্তবে অস্তিত্ব আছে এমন একটা কম্পাউন্ড যেখানে রেজোনেন্স ঘটছে, তো সেই রেজোনেন্স হাইব্রিড এবং তার মোস্ট স্টেবল যে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, তাদের এই হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালুর যা ডিফারেন্স 85.8 মাইনাস 49.8, এই যে ডিফারেন্সটা এটাই হচ্ছে রেজোনেন্স এনার্জি। তো দেখো এখানে এটা কপি করে নাও। তাহলে এই যে ডিফারেন্সটা 36 কিলো ক্যালোরি পার মোল, অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লস্ট বাই বেনজিন ডিউ টু রেজোনেন্স অ্যান্ড অ্যারোম্যাটিসিটি। এই পরিমাণ এনার্জিও লস করলো মানে ওর স্টেবিলিটি বাড়লো, সুতরাং এটাই হচ্ছে রেজোনেন্স এনার্জির ভ্যালু। এবার ডেফিনিশন তাহলে কী বলছি? রেজোনেন্স এনার্জি অফ এ কম্পাউন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স ইন হিট অফ হাইড্রোজেনেশন বিটুইন ইটস রিয়েল হাইব্রিড মানে রেজোনেন্স হাইব্রিড আর মোস্ট স্টেবল আরএস। এটাই হচ্ছে ডেফিনিশন। এবার দেখো এই যে এখানে আমরা যে বিয়োগ করছি, তাহলে এই যে পার্টিকুলার এই যে 49.8 এই ভ্যালুটা ছিল রিয়েল হাইব্রিডের ভ্যালু, এটা আমরা এক্সপেরিমেন্টালি পেয়েছিলাম। আর 85.8 যে ভ্যালুটা, এইটা তো এক্সপেরিমেন্টাল ভ্যালু না, সাইক্লোহেক্সিন আর সাইক্লোহেক্সার ডাইইনের ভ্যালু থেকে আমরা ধরে নিয়েছিলাম যে তাহলে 28.6 × 3 এরকমটা হওয়ার কথা। ওটা আমাদের ক্যালকুলেটেড ভ্যালু ছিল। সুতরাং একটা ভ্যালু যেহেতু এখানে ক্যালকুলেটেড, তাহলে এই ওভারঅল যে 36 আমি পেলাম, এই 36 ভ্যালুটা পুরোপুরি এক্সপেরিমেন্ট থেকে এলো না। এটা এখানে আসতে গিয়ে আমাকে থিওরি শুধুমাত্র ক্যালকুলেশনের সাহায্যও নিতে হয়েছে। তা না হলে যেহেতু রেজোনেটিং স্ট্রাকচারটা যেহেতু কাল্পনিক, ওটার তো আমি কোনো এক্সপেরিমেন্ট ওকে তো আমি হাতেই পাবো না, ওকে নিয়ে তো আমি কোনো এক্সপেরিমেন্ট করতেই পারবো না। সেই জন্য বলা হয় যে ওভারঅল রেজোনেন্স এনার্জি যে ভ্যালু কোনো একটা কম্পাউন্ডে, সাপোজ বেনজিনের বেরোলো 36 কিলোজুল পার মোল, এই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু না। রেজোনেন্স এনার্জি কখনোই ডাইরেক্টলি এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করা যায় না, ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে হয়, মানে একটা থিওরিটিক্যাল ভ্যালু এটা। তো এখানে লিখছি যে RE মানে রেজোনেন্স এনার্জি অফ এ কম্পাউন্ড ক্যানট বি ডিটারমাইন্ড ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট, ইট ক্যান বি ক্যালকুলেটেড অনলি। দেখো আমি এখানে 4টে কম্পাউন্ড আঁকছি। প্রথমটা হচ্ছে বেনজিন, বেনজিনের পাশে এগুলোর নাম তোমরা নিশ্চয়ই জানো, অ্যারোমেটিসিটিতে পড়েছো। এটা হচ্ছে ন্যাপথ্যালিন। এরপর আমি লিখছি অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনে পরপর 3টে রিং থাকে, জানো তোমরা নিশ্চয়ই। এটা হয়ে গেল অ্যানথ্রাসিন। এবং ফাইনালি ফিনান্থ্রিন। এটা হচ্ছে ফিনান্থ্রিন। এবার আমরা যদি এদের স্টেবিলিটি কম্পেয়ার করি বা অ্যারোমেটিক ক্যারেক্টার কম্পেয়ার করি, এরা সবাই হচ্ছে অ্যারোমেটিক। এবার আমরা একটু আগে জানলাম যে আমরা যদি কিলো ক্যালোরি পার মোল এই ইউনিটে আমরা যদি রেজোনেন্স এনার্জি ভ্যালু যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে বেনজিনের আমরা একটু আগেই পেলাম যে 36 কিলো ক্যালোরি পার মোল। তাহলে একটা রিংয়ের জন্য যদি 36 হয়, তাহলে এখানে দুটো বেনজিন বলা আছে, তাহলে 36 × 2 72 হওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু হয় 61। এখন এই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে না, 83, 91 এসব মনে রাখতে হবে না, শুধু কম্প্যারিজনটা করার জন্য বলছি। বেনজিন, ন্যাপথ্যালিন, অ্যানথ্রাসিন এবং ফিনান্থ্রিন এই 4টে যৌগের যদি আমি বলি যে অ্যারোম্যাটিসিটি বা অ্যারোম্যাটিক ক্যারেক্টার কার সব থেকে বেশি বা কার সব থেকে কম, অ্যারোম্যাটিক ক্যারেক্টারের যা অর্ডার হবে স্টেবিলিটির একই অর্ডার হবে, কারণ অ্যারোম্যাটিক কম্পাউন্ডগুলো সবাই অনেক বেশি বেশি স্টেবল হয়। এবার তাদের মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে দেখতে হবে কার রেজোনেন্স এনার্জি বেশি। যত বেশি রেজোনেন্স এনার্জি, তত বেশি ও এনার্জি লস করেছে, মানে স্টেবল হয়েছে, মানে অ্যারোম্যাটিক ক্যারেক্টার তত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলবো যে আচ্ছা এইগুলোকে যদি আমি নাম্বারিং করি এরকমভাবে, যে এটা হচ্ছে আমার 1 নম্বর কম্পাউন্ড, এটা 2 নম্বর কম্পাউন্ড, 3 নম্বর এবং এটা 4 নম্বর, তাহলে অবশ্যই 4, 3, 2 এবং 1
4 হচ্ছে সবথেকে বেশি স্টেবল বা সবথেকে বেশি অ্যারোমেটিক। কিন্তু এইটা তো হলোই, এখন পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে এই 4 জনের মধ্যে সবথেকে বেশি স্টেবল কে, তাহলে স্টেবিলিটি যদি আমি বলি অর্ডার, সেই ক্ষেত্রেও এই সেম অর্ডার থাকলো। কিন্তু যদি এরকম কোয়েশ্চেন কখনো আসে বাই চান্স যে অ্যারোমেটিসিটি পার রিং, প্রত্যেকটা রিংয়ের ক্ষেত্রে আলাদা আলাদা করে যদি অ্যারোমেটিসিটি কম্পেয়ার করতে দেয়, তাহলে আমরা দেখবো যে বেনজিনে একটাই রিং আছে 36 ভ্যালু, তার রেজোনেন্স এনার্জির ভ্যালু 36। তাহলে যত বেশি রেজোনেন্স এনার্জি তত বেশি স্টেবিলিটি, তত বেশি অ্যারোমেটিক ক্যারেক্টার। দুটো রিংয়ের 61, তাহলে একটা রিংয়ের বাই 2 30.5, মানে 36 থেকে কমে গেল ভ্যালু। তিনটে রিংয়ের 83, তাহলে একটা রিংয়ের পার রিং বলছি 83/3, মানে 30-এর থেকেও কম ভ্যালু হয়ে গেল। আর এখানে 91/3, ওখানেও তিনটে রিং। তাহলে যদি আমরা পার রিং ক্যালকুলেট করি তাহলে সব থেকে বেশি ভ্যালু আসবে কার? 36, তার মানে 1। তারপরে এর ভ্যালু আসবে 30 পয়েন্ট সামথিং, 2 দিয়ে ভাগ করছি যেহেতু, তাহলে 30.5 অ্যাকচুয়ালি এলো। আর ওদেরকে আমরা 3 দিয়ে ভাগ করবো, কারণ 3খানা কোনো রিং আছে। 3 দিয়ে ভাগ করলে তাহলে 4 এর ভ্যালু আগে আসবে, তারপরে 3 এর ভ্যালু আসবে। এখন এই রকম যদি কোয়েশ্চেন পরীক্ষাতে আসে তাহলে কিন্তু একটু আমাদেরকে কনসাস থাকতে হবে, ঠিক আছে? এইবার অ্যাকচুয়ালি এইটার উপরে বেস করে আমরা একটা এক্সপেরিমেন্টাল ডেটাকে আমরা প্রুফ করতে পারি। কী সেই ডেটা? এটাকে মুছে নিই একটু। একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এরকম হয় যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন reaction in anthracene is preferred at 9-10 position. এইটার প্রুফটা আমরা পাই কীরকম? যদি অ্যানথ্রাসিনের আমি স্ট্রাকচারটা আঁকি তাহলে দেখব যে অ্যানথ্রাসিনের ক্ষেত্রে আমরা কার্বন অ্যাটমগুলোকে নাম্বারিং করি এইভাবে 1 2 3 4, তারপর আমরা এদিকে চলে আসি 5 6 7 8 9 10। এখন এটাই হচ্ছে কনভেনশনাল মেথড কার্বন অ্যাটমগুলোকে নাম্বারিং করার। তো বলছি যে 9-10 যে পজিশন, এইখানে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে, এদিককার বা এদিককার যে বাকি পজিশনগুলোকে দেখালাম সেইগুলোতে করে না। এবার সবার আগে আমাকে এটা জানতে হবে যে এখানে এই যে 1 4 আর 8 9 5 8 এই পজিশনগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট পজিশন, ঠিক আছে? 1 4 5 8 এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে এই 4টে পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে রিয়াকশান হওয়া মানে ব্যাপারটা একই হলো। মানে ইলেকট্রোফাইল যদি এসে 1 নম্বর পজিশনে অ্যাটাক করে তাহলেও যা প্রোডাক্ট তৈরি হবে 4 5 বা 8 নম্বরে এসে অ্যাটাক করলেও সেম প্রোডাক্ট তৈরি হবে। তাই জন্য আমরা এগুলোকে বলছি ইকুইভ্যালেন্ট। তাহলে যদি আমরা দেখি যে ইলেকট্রোফাইল এসে একবার 1 নম্বরে অ্যাটাক করেছে, প্রোডাক্ট তৈরি করেছে, আরেকবার 5 নম্বরে অ্যাটাক করেছে, প্রোডাক্ট তৈরি করেছে, দুটো প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা নয়, এক্স্যাক্টলি একই প্রোডাক্ট। তাই ওই দুটো প্রোডাক্টকে আমরা আলাদা করে কাউন্ট করব না। সুতরাং এই সবকটা এই 4টে পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনের রিয়াকশান হওয়া মানেই সেই রিয়াকশান 4টে পজিশনের ক্ষেত্রেই ওটা ধরা যাবে আর কি। একই রকমভাবে 2 3 6 7 এরা হচ্ছে পরস্পর ইকুইভ্যালেন্ট পজিশন, 2 3 6 7, আর 9 10 হচ্ছে পরস্পরের ইকুইভ্যালেন্ট পজিশন। মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে অ্যানথ্রাসিন মলিকিউলে যখন ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল 3টে ডিফারেন্ট পজিশন পাবে। একটা হচ্ছে এই 4টের মধ্যে যে কোনো একটা হচ্ছে এই 4টের মধ্যে যে কোনো একটা, আর একটা হচ্ছে এই 4টের মধ্যে যে কোনো একটা। তাহলে আমরা যদি নাম্বারিংয়ের ভিত্তিতে বলি তাহলে 1 2 and 9 এই 3টে হচ্ছে 3টে ডিফারেন্ট পজিশন। এছাড়া বাদবাকি যে কোনো পজিশনেই রিয়াকশান হোক না কেন, প্রোডাক্ট তৈরি হোক না কেন, তারা এই 3টে প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টের সঙ্গে তারা এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হয়ে যাবে। ফলে ওইগুলোকে আমরা আর ধরবো না যে এতগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রোডাক্ট তৈরি হবে 3টেই, ঠিক আছে?
এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই 1 নম্বর পজিশনে বা 2 নম্বর পজিশনে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে না, তার পরিবর্তে এই 9 নম্বরে এসে অ্যাটাক করে, মাঝখানটাতে করে, কেন? এবার এইটার আনসার আমরা ওই আগে যেটা বললাম সেইখান থেকে পাই। দেখো, যদি ইলেকট্রোফাইল এসে এখানে অ্যাটাক করে তাহলে আচ্ছা এখানটাতেই করি। ইলেকট্রোফাইল এই বেনজিন তার পাই ইলেকট্রন দিয়ে কি অ্যাটাক করবে? তাই যদি হয় তাহলে আমরা এরকম পাবো একটা কম্পাউন্ড, এগুলো যা যেরকম ছিল এইখানে যদি ইলেকট্রন আসে এখানে প্লাস চার্জ আসবে, ঠিক আছে? যে পাই বন্ড ভাঙছে সেই পাই বন্ড ভেঙে গেল, তাহলে দুটো 1 2 দুটো পজিশনেরই একটা করে বন্ড ফ্রি হয়ে গেল, তাহলে যে কোনো এক জায়গায় তো ই এসে বন্ড করতে পারবে, বাকি জায়গাটাতে প্লাস চার্জ তৈরি হলো, অর্থাৎ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হলো। এবার এই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা যদি আরেকবার রেজোনেন্স করে আর কি, তাহলে আমরা একটা এরকম স্ট্রাকচার পেতে পারি। তাহলে প্লাস চার্জটা আমার এখানে চলে আসলো। দেখো এই যে ইন্টারমিডিয়েট, এইখানে এইটুকু পোর্শন দুটো রিংয়ের মধ্যেকার যে কি বলবো বেনজিনয়েড যে ফর্মটা সেটা ইনট্যাক্ট। তাহলে এইটা যদি একটা ন্যাপথালিনের মতন দেখতে স্ট্রাকচার হয়, এইটুকু এটা বেনজিন রিং আর তার পাশে একটা বেনজিন রিং থাকে ন্যাপথালিনে, তাহলে এই পোর্শনটুকুর রেজোনেন্স এনার্জি কত? যেরকম ন্যাপথালিনের আমরা দেখেছিলাম সেই ভ্যালুই হবে 61। এবার যদি 9 10-এ অ্যাটাক হয়, ইলেকট্রোফাইল যদি 9 10-এর যে কোনো একটা পজিশনে এসে অ্যাটাক করে, সাপোজ এইভাবে অ্যাটাক হলো, পাই বন্ড এসে অ্যাটাক করলো, তাহলে 10 নম্বর পজিশনে ধরে অ্যাটাক হলো। 10 নম্বর পজিশনটা দেখানোই এখানে সুবিধাজনক, কারণ উপরে জায়গাটা একটু কম আছে। তাহলে এইটা যেমন ছিল থাকলো, এদিকেরটাও যেমন ছিল থাকলো। এইখানে যদি ইলেকট্রোফাইলের অ্যাটাক হয় তাহলে আচ্ছা এইটা যেমন ছিল থাকলো, তাহলে পার্শ্ববর্তী কার্বনে প্লাস চার্জ, আমি আরেকবার রেজোনেন্স করিয়ে আরেকটার RS আঁকছি। ঠিক আছে, তাহলে এইটা যেরকম ছিল থাকলো, এইটা থাকলো, এখানে ইলেকট্রোফাইল আর এখানে একটা বন্ড হয়ে গেল আর এখানে প্লাস চার্জ হয়ে গেল। এবার এই যে পার্টিকুলার কার্বোক্যাটায়নটা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সেপারেট বেনজিন রিং, এটা একটা বেনজিন বলা হয়, এটা আর একটা বেনজিন বলা হয়। এটার রেজোনেন্স এনার্জি কত? 36, এটার কত? 36। তাহলে এই সিস্টেমটার রেজোনেন্স এনার্জি কত? 72 কিলো ক্যালোরি পার মোল। এইবার তুমি বলো তাহলে 1 নম্বর বা 2 নম্বর পজিশনে অ্যাটাক হলে যে ইন্টারমিডিয়েট তৈরি হবে তার রেজোনেন্স এনার্জি মানে স্টেবিলিটি কম, আর এই পজিশনে অ্যাটাক হলে যে ইন্টারমিডিয়েট তৈরি হবে তার রেজোনেন্স এনার্জি মানে স্টেবিলিটি বেশি। তাহলে মোর স্টেবল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়েই তো রিয়াকশনটা প্রসিড করবে। সুতরাং ইলেকট্রোফাইল সবসময় 9 বা 10-এ অ্যাটাক করার কি বলবো ওটাকেই প্রেফার করবে আর কি। 1 নম্বর বা 2 নম্বরে অ্যাটাক করার সেটাকে প্রেফার করবে না, কারণ উৎপন্ন কার্বোক্যাটায়নটা লেস স্টেবল। ঠিক আছে, সবসময় মোর স্টেবল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে প্রোডাক্টটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে আর কি। বোঝা গেল তাহলে পুরো বিষয়টা। তাহলে এইবার এরকম কোয়েশ্চেন মানে এটা থেকে আমরা এরকম সিদ্ধান্তে আসতে পারি যে যখন এরকম পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন থাকে ফিউজড রিংওয়ালা, 3টে বা 4টে বা তারও বেশি রিং যেখানে একসঙ্গে ফিউজড থাকে, সেইখানে ইলেকট্রোফাইল কখনোই কোনো টার্মিনাল রিংয়ে এসে অ্যাটাক করবে না। ইলেকট্রোফাইলের অ্যাটাক এবং প্রোডাক্ট তৈরি হবে কোনো না কোনো মধ্যবর্তী মাঝখানে থাকা কোনো একটা রিং থেকে। টার্মিনাল রিংয়ে অ্যাটাক হবে না, ঠিক আছে, মাঝখানের কোনো একটা রিংয়ে এসে অ্যাটাক হবে। দেখো হিট অফ হাইড্রোজেনেশন এবং হিট অফ হাইড্রোজেনেশন পার ডাবল বন্ড, এই একটা নতুন টার্ম এখানে এলো। যেহেতু আমি ওখানে বললাম যে অ্যারোম্যাটিসিটি পার রিং, ওইটা বলতে গিয়ে আমার এই টপিকটা মনে পড়লো, এটা একটু ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। ধরো আমি যে এক্সাম্পল নিয়ে আজকে শুরু করেছিলাম রেজোনেন্স এনার্জি, আমি ওই এক্সাম্পলটি নিতে চাইছি আর কি। সাইক্লোহেক্সিন আর এখানে ধরো সাইক্লোহেক্সা ডাইইন আর ধরো বেনজিন, এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে, এটাকে আমি নিচে নাম বেনজিনই লিখে দিচ্ছি। এটা ওরকম ওই বেনজিনের যে কাল্পনিক RS, হ্যাঁ, স্ট্যাটিক ডাবল বন্ড সিঙ্গেল বন্ড বলা, সেটা নয় কিন্তু, এটা বেনজিন ইটসেলফ যেখানে রেজোনেন্স হয় আর কি, এবং অ্যারোমেটিক যে কম্পাউন্ড সেটা।
তাহলে এটা আমাদের 1 নম্বর কম্পাউন্ড, এটা আমাদের 2 নম্বর কম্পাউন্ড, এটা আমাদের 3 নম্বর কম্পাউন্ড। দেখো আমরা যদি সরাসরি স্টেবিলিটি কম্পেয়ার করি, স্টেবিলিটি আমরা দেখব যে বেনজিন অ্যারোমেটিক, সুতরাং সবথেকে বেশি স্টেবল। তারপরে 2 এবং 1 এরা হচ্ছে নন অ্যারোমেটিক, যেহেতু sp3 কার্বন আছে এরা নন প্লেনার, নন অ্যারোমেটিক। এবার নন অ্যারোমেটিকদের মধ্যেও এইটা এখানে দেখো পাই সিগমা পাই রেজোনেন্স আছে, এখানে রেজোনেন্স নেই। এ শুধুমাত্রই হাইপার কনজুগেশন, এই যে দুখানা আলফা হাইড্রোজেন, সরি দুখানা আলফা কার্বন, সেখানে দূরে দূরে 4টে আলফা হাইড্রোজেন আছে, শুধুমাত্র হাইপার কনজুগেশনের সাহায্যে ও স্টেবিলিটি পাচ্ছে, এ রেজোনেন্সের মাধ্যমে এবং এ অ্যারোমেটিসিটির মাধ্যমে। তাহলে বেস্ট কোনটা? অ্যারোমেটিসিটি। তাহলে স্টেবিলিটি অর্ডার হচ্ছে 3, 2, 1। ঠিক আছে, এরকম একটা আমরা স্টেবিলিটি অর্ডার একটা এরকম আমরা পড়ি যে ARHI, অ্যারোমেটিসিটি, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। এইটা ম্যাক্সিমাম টাইমেই এটা প্রযোজ্য হয়, কিছু এক্সেপশনাল কেস থাকে। যাই হোক, তাহলে এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। এইবার একটা জিনিস ভাবো, আমরা বলছি যে হিট অফ হাইড্রোজেনেশন। হিট অফ হাইড্রোজেনেশন ভ্যারিজ উইথ 1/স্টেবিলিটি, এরকম একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, 1/স্টেবিলিটি অফ অ্যালকিন। এখন এই ফর্মুলাটা কখন প্রযোজ্য? যখন এর আগে আর একটা স্টেপ থাকে, যখন আমরা অনেকগুলো অ্যালকিনের কম্পেয়ার করি স্টেবিলিটি বা বা হিট অফ হাইড্রোজেনেশন, আমরা কী করি যে ওদের প্রথমে দেখি যে নাম্বার অফ ডবল বন্ড কোথায় বেশি। যত বেশি নাম্বার অফ ডবল বন্ড তত বেশি হাইড্রোজেন লাগবে তাকে অ্যালকেনে পরিণত করতে, এবং তত বেশি এনার্জি সে রিলিজ করবে। তার নাম্বার অফ ডবল বন্ড বেশি, HOH বেশি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার যখন নাম্বার অফ হাইড্রোজেন বন্ড সমান হয়ে গেল, তখন আমরা স্টেবিলিটি কম্পেয়ার করি অ্যালকিনটার। স্টেবিলিটি অফ অ্যালকিন লিখে দিই এখানে আরও সুবিধার্থে। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন এটাকে স্টেবিলিটি অফ অ্যালকিনের সঙ্গে আমরা কম্পেয়ার করি তখনই যখন নাম্বার অফ ডবল বন্ড সমান। কিন্তু এইখানে তো নাম্বার অফ ডবল বন্ড সমান নয়। তাহলে সমান যদি করতে হয় তাহলে এর একটা আছে, এরও তাহলে একটা আছে ধরে নিতে হবে। ধরে নেবো কীভাবে, কী বলে? তখন আমরা এই নতুন টার্মটাকে ইন্ট্রোডিউস করব যে হিট অফ হাইড্রোজেনেশন পার ডবল বন্ড। প্রত্যেকটা ডবল বন্ডের জন্য কত? প্রত্যেকটা মানে একটার জন্যই। তাহলে আমরা যদি হিট অফ হাইড্রোজেনেশন পার ডবল বন্ড বলে একটা নতুন টার্ম ডিফাইন করি, সেই টার্মটাকে আমরা কী করতে পারবো? স্টেবিলিটির থ্রু দিয়ে আমরা তাকে ব্যাখ্যা করতে পারবো। দেখো আমি যদি এরকম লিখি যে হিট অফ হাইড্রোজেনেশন পার ডবল বন্ড, পার ডবল বন্ড মানে কি? ডবল বন্ডের সংখ্যা সমান। তা ডবল বন্ডের সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা হিট অফ হাইড্রোজেনেশনকে স্টেবিলিটি অফ অ্যালকিনের সঙ্গে কম্পেয়ার করতে পারি। এবার স্টেবিলিটির যা অর্ডার হবে, HOH অর্ডার তার উল্টো হবে, এটা আমরা জানি, এই যে লেখা আছে এখানে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 1 > 2 > 3। খুব ভালো করে লক্ষ্য করবে, এবং খুবই এটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এটা খুব কনফিউজিং। কিন্তু আমরা যদি HOH পার ডবল বন্ড না বলে অনলি HOH বলি, হিট অফ হাইড্রোজেনেশন বলি, শুধু হিট অফ হাইড্রোজেনে কম্পেয়ার করতে দিয়েছে, তখন তো ফর্মুলা আমাদের বলছে যে আগে আমাকে নাম্বার অফ ডবল বন্ড কম্পেয়ার করতে হবে, দেখতে হবে যার ডবল বন্ড বেশি তার ভ্যালু বেশি। এটা আমরা ধরে নিয়েছি মোটামুটি সব জায়গা থেকে প্রযোজ্য, তাই জন্য। কিন্তু স্টিল হিট অফ হাইড্রোজেনেশন তো একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। আমরা একটু আগে শুরুতেই দেখলাম, বা আমরা এর আগেও দেখেছি যখন আমরা হিট অফ হাইড্রোজেনেশনের সঙ্গে ডেফিনিশন যখন আমরা দিয়েছি, এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এক্সপেরিমেন্টাল ভ্যালু আমরা এই তিনটের ক্ষেত্রে এর আগে দেখেওছি আজকের ভিডিওতেই, যেটার ক্ষেত্রে -28.6, এর ক্ষেত্রে -28.6-এর যে ডাবল তার থেকে একটু কম হয় এক্সপেরিমেন্টাল ভ্যালু, -55 পয়েন্ট সামথিং হয়, 55 পয়েন্ট কিছু একটা হয়, আমি 6 লিখলাম, কিছু একটা হবে 55 পয়েন্ট কিছু একটা। আর এটা 49.8 হয়, যেহেতু বেনজিন তাই। তাহলে আমরা এদের হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু দেখে নিয়েছি। তাহলে এবার এই হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু থেকেই তো আমি এইখানে অর্ডারটা লিখতে পারবো। সুতরাং আমি যতক্ষণ এক্সপেরিমেন্টালি ভ্যালু না জানছি ততক্ষণ লেখা যাবে না। আমরা সিম্পলিফাই করার জন্য বলেছি যে নাম্বার অফ ডবল বন্ড যার বেশি সেটার সব থেকে বেশি হবে হিট অফ হাইড্রোজেনেশন। যদি সেটা সমান হয়ে যায়, সেকেন্ড স্টেপ আমরা দেখব স্টেবিলিটি। এখন এইটা যদি রুল 1 হয়, এটা যদি রুল 2 হয়, তাহলে এই রুল 1 রুল 2 ফলো হবে, অবশ্যই হবে। কিন্তু
যেহেতু এইচওএইচ ব্যাপারটাই হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এই কারণে কিছু কিছু আমরা এক্সেপশনও পাবো। খুব ভালো করে মনে করে দেখো, হাইপার কনজুগেশনের 3টে ভিডিও সম্ভবত আমি দিয়েছিলাম। লাস্ট ভিডিওতে এই পার্টিকুলার এক্সাম্পলটাই বলা আছে, এবং সেখানে আমরা বলেছি যে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু 2 greater than 3 greater than 1, এবং এই যে 2 greater than 3 greater than 1 কেন, সেখানেও আমি সম্ভবত এই ভ্যালুগুলো মেনশন করেছিলাম। ঠিক আছে, তাহলে এবার এইটাই হচ্ছে সেই এক্সেপশনাল কেসটা, কারণ এইখানেই আমাদের গণ্ডগোলটা হবে। কেন? যদি শুধুমাত্র হিট অফ হাইড্রোজেনেশন আমাদের ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমরা ওই ফর্মুলায় চলে যাব, রুলে চলে যাবো, যে প্রথমেই নাম্বার অফ ডবল বন্ড যার বেশি তার হিট অফ হাইড্রোজেনেশন সব থেকে বেশি, সুতরাং 3কে আমি সবার আগে দিয়ে দেবো, এবং তখনই ভুলটা হবে। তাহলে এই যে এক্সেপশনটা, এইটা মনে রাখতে হবে। আর যদি পার ডাবল বন্ড আসে, তাহলে আমরা স্টেবিলিটি অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাব। এবার অ্যালকিনগুলো যেগুলো ছিল স্ট্রেট চেন অ্যালকিন, সেখানে দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যালকিনগুলো রেজোনেন্সেও টেক পার্ট করছে না, বা তাদের মধ্যে অ্যারোমেটিসিটি ব্যাপারও নেই, সুতরাং তখন আমরা শুধুই আলফা হাইড্রোজেন কাউন্ট করছিলাম ফর হাইপার কনজুগেশন। কিন্তু হিট অফ হাইড্রোজেনেশন কম্প্যারিজনের যে জায়গাটা আমি যেখানে পড়িয়েছিলাম, সেখানে তুমি দেখবে লাস্টের দিকে অনেক এক্সাম্পল এরকম ছিল যেখানে মিক্সড ছিল, কোথাও রেজোনেন্সও হচ্ছে, কোথাও অ্যারোমেটিসিটিও হচ্ছে, তো সবগুলো মিলিয়েছিল। তো স্টেবিলিটি বলতে আমরা ওভারঅল স্টেবিলিটিকেই বুঝবো আর কি, এবং সেই ওভারঅল স্টেবিলিটি অর্ডার কিন্তু এটাই হবে। তাহলে আশা করা যায় হিট অফ হাইড্রোজেনেশন এবং হিট অফ হাইড্রোজেনেশন পার ডাবল বন্ড, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি বোঝাতে পারলাম। এবার আমরা রেজোনেন্স এনার্জি কম্পেয়ার করে নেবো। কম্পেয়ার করার জন্য 4টে এম্পিরিক্যাল রুল আমরা জেনারেলি ফলো করি। প্রথমটা হচ্ছে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। মানে আমরা যদি 2-3টে কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স এনার্জি কম্পেয়ার করতে দিল, আমরা দেখে নেবো প্রথমে কেউ অ্যারোমেটিক আছে কিনা, নন অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক আছে কিনা। তাহলে ওই অর্ডারে ওদের যেহেতু স্টেবিলিটি বেশি, আর স্টেবিলিটি অর্ডার মানেই রেজোনেন্স এনার্জির অর্ডার, সুতরাং যার যে অ্যারোমেটিক থাকবে তার স্টেবিলিটি সবথেকে বেশি, মানে তার রেজোনেন্স এনার্জি সবথেকে বেশি। এবার যদি দেখি যে দুটোই যাদের মধ্যে কম্পেয়ার করতে দিচ্ছে সবাই অ্যারোমেটিক বা সবাই নন অ্যারোমেটিক, তাহলে রুল 1 দিয়ে তখন কাজ হবে না, তখন রুল 2তে আসতে হবে। ইকুইভ্যালেন্ট আরএস থেকে ইকুইভ্যালেন্ট আরএসের রেজোনেন্স এনার্জি বেশি, স্টেবিলিটি বেশি আমরা জানি, দেন নন ইকুইভ্যালেন্ট। এটা দিয়ে যদি ডিস্টিংগুইশ করা না যায়, তখন রুল 3তে আসবো। মোর নাম্বার অফ অ্যাটমস পার্টিসিপেটিং ইন রেজোনেন্স, মানে দুটো দিয়েছে, যারা দুজনেই হয় অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক, দুজনেই হয় ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করে বা নন ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করে, তখন আমরা থার্ড রুলে আসবো। দেখবো যে যেখানে বেশি সংখ্যক পরমাণু রেজোনেন্সে পার্টিসিপেট করছে, মানে পাই সিগমা পাই বা পাই সিগমা নেগেটিভ চার্জ সমস্ত মিলিয়ে কতটা বেশি এক্সটেন্ডেড হচ্ছে, কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম পার্টিসিপেট করছে। যত বেশি নাম্বার অফ অ্যাটম পার্টিসিপেট করবে, তত বেশি আরএস তৈরি হবে, আর যত বেশি আরএস তৈরি হবে, তত রেজোনেন্স বেশি হবে, তত স্টেবিলিটি বাড়বে, সুতরাং তত রেজোনেন্স এনার্জিও বেশি হবে ভ্যালু। আর ফাইনালি যখন এটা দিয়েও কম্পেয়ার করা ডিস্টিংগুইশ করা যাবে না, তখন আমরা চলে আসবো রুল 4-এ। এক্সটেন্ডেড কনজুগেশনে যারা থাকবে তাদের স্টেবিলিটি বেশি, সুতরাং তাদের রেজোনেন্স এনার্জি বেশি দেন ক্রস কনজুগেটেড। এই 4টে রুল কপি করো। এবার কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে 10টা এক্সাম্পল দিয়েছি, দেখে নাও। প্রথমটা হচ্ছে এই 3জন কম্পাউন্ড, আমরা দেখতেই পাচ্ছি যে এই কম্পাউন্ডটা হচ্ছে ফিউরান, এটা অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক, এবং এখানে এটা 4 পাই ইলেকট্রন সিস্টেম, সুতরাং এটা অ্যান্টি অ্যারোমেটিক। এবার অ্যাজ ইউজুয়াল প্রথমটাকে আমরা ধরবো কম্পাউন্ড 1, তারপরে 2, তারপরে 3, অথবা ABC, এইভাবে যাব। দুটো থাকলে A আর B ধরে নিচ্ছি। তাহলে এখানে A, B এবং C এর মধ্যে সবথেকে বেশি হচ্ছে B, তারপরে হচ্ছে C, তারপরে হচ্ছে A, কারণ অ্যারোমেটিক সবথেকে বেশি স্টেবল, সবথেকে বেশি ওর RE ভ্যালু, তারপর নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। এখানেও দেখো এটা অ্যারোমেটিক এবং এটা অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে A গ্রেটার দেন B, স্টেবিলিটি অর্ডার ইকুয়াল টু রেজোনেন্স এনার্জি অর্ডার। আবার এখানে দেখো এটা অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক, এটা অ্যান্টি অ্যারোমেটিক। রুল 1টাই চলছে আপাতত। তাহলে এই হচ্ছে অর্ডার 1 ABC, A B C, সবথেকে বেশি স্টেবল A অ্যারোমেটিক, B নন অ্যারোমেটিক, C অ্যান্টি অ্যারোমেটিক। এবার যদি সবাই অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক হয়ে যায়, এখানে অ্যারোমেটিসিটির কোনো ব্যাপারই নেই, তাহলে আমরা চলে আসবো সেকেন্ড রুলে, ইকুয়াল আরএস ভার্সেস নন ইকুয়াল আরএস। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিটেট আয়ন এখানে ইকুয়াল আরএস তৈরি করে, কিন্তু এইখানে নন ইকুয়াল আরএস। এর যে আরএস তৈরি হবে সেখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকবে, আর এখানে সি এর মাথায় নেগেটিভ চার্জ, তো নন ইকুয়াল।
তাহলে ইকুয়াল ইজ গ্রেটার দেন নন ইকুয়াল। আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে দুটোই স্পিসিস হচ্ছে অ্যারোমেটিক, দুটোই যখন অ্যারোমেটিক তাহলে সেকেন্ড রুল আবার যে ইকুয়াল আরএস নন ইকুয়াল আরএস। আমরা যদি এদের প্রত্যেকের রেজোনেটিং স্ট্রাকচার একে দেখি, আমরা এর আগে দেখেছি রেজোনেন্স পড়তে গিয়ে বা অ্যারোমেটিসিটি পড়তে গিয়ে যে এরা দুজনেই ইকুয়াল আরএস বা ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করে, সুতরাং সেকেন্ড রুলও অ্যাপ্লিকেবল নয়। থার্ড রুল হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার্টিসিপেটিং ইন রেজোনেন্স। এখানে 3টে অ্যাটম রেজোনেন্সে পার্টিসিপেট করে, এখানে 7টা অ্যাটমই রেজোনেন্সে পার্টিসিপেট করে। তো যত বেশি নাম্বার অফ অ্যাটম রেজোনেন্সে পার্টিসিপেট করবে তত নাম্বার অফ আরএস বাড়বে, স্টেবিলিটি বাড়বে এবং রেজোনেন্স এনার্জি বাড়বে। তাহলে এখানে এ লেস দেন বি, ঠিক আছে। ওইদিকে দেখো দুটোই আবারও নন অ্যারোমেটিক, প্রথম রুল হবে না। সেকেন্ড রুল আবারও দুটোই হচ্ছে নন ইকুয়াল আরএস তৈরি করবে, ইকুয়াল আরএস ওখানে কেউ তৈরি করবে না, কারণ পরবর্তী আরএসেই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসবে। তাহলে থার্ড রুল হয়ে গেল আমাদের নাম্বার অফ অ্যাটমস পার্টিসিপেটিং ইন রেজোনেন্স। তো দেখো পাই সিগমা নেগেটিভ চার্জ, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অ্যাটম, অক্সিজেনকে নিয়ে 6টা অ্যাটম 1 2 3 4 5 6 রেজোনেন্সে পার্টিসিপেট করছে। আর এখানে 1টা 2টো 3টে অ্যাটম, তাহলে এ গ্রেটার দ্যান বি, ঠিক আছে। এটাও একই ফর্মুলায় আসবে। দেখো পাই সিগমা নেগেটিভ চার্জ, মানে 1 2 3 4 5খানা অ্যাটম এখানে পার্টিসিপেট করছে, এখানে 1 2 3টে অ্যাটম রেজোনেন্সে পার্টিসিপেট করছে, সুতরাং এক্ষেত্রেও এ গ্রেটার দ্যান বি। পরেরটাতেও তাই, এটা সালফেট আয়ন SO4 2-, এটা সালফাইড SO3 2-। দেখতেই পাচ্ছি আমি এখানে নাম্বার অফ অ্যাটমস যারা রেজোনেন্সে পার্টিসিপেট করবে তাদের সংখ্যা অনেক বেশি, তাই না? 1 2 3 4 5টা, ওখানে 4টে। তাহলে আবারও এ গ্রেটার দ্যান বি। আমরা যদি রেজোনেটিং স্ট্রাকচার একে দেখি, এখানে অনেক বেশি আরএস আমরা পেতে পারবো, এখানে অনেক কম আরএস তৈরি হবে সালফাইডের ক্ষেত্রে। আচ্ছা, এবার এখানে দেখো এরা সবাই আবারও যে 9 এবং 10-এ যে 4টে স্ট্রাকচার আঁকা হয়েছে সবাই হচ্ছে এরা নন অ্যারোমেটিক। তাহলে প্রথম রুল হবে না। সেকেন্ড রুল ইকুয়াল আরএস নন ইকুয়াল আরএস, সবাই এখানে নন ইকুয়াল আরএস তৈরি করবে। থার্ড রুল যেখানে হচ্ছে আমরা নাম্বার অফ অ্যাটমস পার্টিসিপেটিং ইন রেজোনেন্স, ওইটাও সমান। এখানে দেখো 1 2 3 4 5খানা, এখানেও 1 2 3 4, আর এদিকে নাইট্রোজেন 5খানা অ্যাটম রেজোনেন্সে পার্টিসিপেট করছে। সো একে 10 নম্বর এক্সাম্পলেও তাই। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে রেজোনেন্সে এক্সটেন্ডেড হচ্ছে, এটা এক্সটেন্ডেড রেজোনেন্সের একটা এক্সাম্পল। আর এখানে এই ডাবল বন্ডটা এই ডাবল বন্ডের সঙ্গেও রেজোনেন্সে আসে, আবার এই লোন পেয়ারের সঙ্গেও রেজোনেন্সে আসে, কিন্তু নাইট্রোজেন আর এই ডাবল বন্ডটা এরা পরস্পরের সঙ্গে কনজুগেশনে নেই, সুতরাং এটা একটা ক্রস কনজুগেশনের এক্সাম্পল হয়ে গেল। তাহলে আমরা আবারও বলবো এ গ্রেটার দেন বি। আর 10 নম্বর এক্সাম্পলে এইটা হচ্ছে ক্রস কনজুগেশন, নাইট্রোজেন লোন পেয়ার এদিককার সঙ্গেও আসছে কনজুগেশনে, ওদিককার সঙ্গেও যাচ্ছে, মানে ইলেকট্রনের ডাইরেকশান দুমুখ, তাই জন্য এটা ক্রস কনজুগেশন। আর এটা এখানে ইলেকট্রনের ডাইরেকশান একমুখী, সুতরাং এটা অবশ্যই এক্সটেন্ডেড কনজুগেশন। তাহলে এখানে এ লেস দেন বি, এক্সটেন্ডেড কনজুগেশনে রেজোনেন্স এনার্জি তথা স্টেবিলিটি বেশি। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের আলোচনা, অর্থাৎ রেজোনেন্স এনার্জি। পরবর্তী ভিডিও অর্থাৎ যেটা হবে এই প্লেলিস্টের শেষ ভিডিও, সেখানে আমরা বন্ড লেংথ এবং বন্ড অর্ডার কম্পেয়ার করব উইথ দ্য হেল্প অফ অ্যারোমেটিসিটি বা রেজোনেন্স, এবং খানিকটা আমরা ডাইপোল মোমেন্টের 2-1টা এক্সাম্পল দেখে নেব। তারপরের ভিডিওতে আমরা নতুন প্লেলিস্টে অর্গ্যানিক অ্যাসিড বেস এর স্ট্রেংথ কম্প্যারিজন পড়ব। সেইটা পড়া হলে আমরা বলতে পারবো যে আমাদের জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটা কমপ্লিট। তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখতে থাকো কেম গাইডেন্স। টাটা।